ছোটবেলা থেকেই বলা যায় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বেড়ে ওঠা, কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উচ্চশিক্ষা শেষে এই ঝলমলে কর্মজীবন সচ্ছলতা ফিরলেও ভোলেননি একদা অর্থ না থাকার জন্য কি অবস্থা। আজ সেই অনুভব থেকেই প্রায় নিভৃতে নীরবে হাজারো হাজারো দুস্থ অসহায়ের সহায় সম্বল হয়ে উঠেছেন বাগনানের মাঝবয়সী অনির্বাণ সামন্ত। নিজেকে সমাজসেবী না বললেও বিশিষ্ট সমাজসেবী হয়ে উঠেছেন জেলা থেকে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন বহু পুরস্কার, সম্মানিত হয়েছেন একাধিক উপাধিভূষণে। পাশাপাশি সাহিত্য চর্চায় সাহিত্যের প্রভাব তার উপরে বিস্তৃত হয়েছে বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠানে, সেখানেও তিনি সম্মানিত হয়েছেন বহুবার। প্রচেষ্টার পর তাকে ধরা গেল বাগনানের বাড়িতে। না, সমাজসেবার কাজ শুরু বলতে মানসিকতাটা কিন্তু আমার বাবা মায়ের কাছ থেকে পাওয়া। অ্যাকচুয়ালি তখনকার দিনে আমার বাবা মা শিক্ষক শিক্ষিকা ছিলেন। আপনারা জানেন তখনকার দিনে শিক্ষক শিক্ষিকাদের মাইনে খুবই কম ছিল, এখনকার দিনে শিক্ষক শিক্ষিকাদের মতো নয়। তো সেই অবস্থাতেও বাবা মাকে দেখেছি অনেক অভাবের মধ্যে, কোনো গরিব মহিলা হয়তো তার মেয়ের বিয়ে দেবেন এসছেন যে আমার কিছু সাহায্য করে, তাদের যেমন ক্ষমতা একটা কাপড়, একটা আলতা সিঁদুর বা কিছু টাকা যতটা পেরেছেন দিয়েছেন। তা আমার তখন খুব অভাবেই কেটেছে প্রথম দিকটা। এরকম বলেছি কোনদিন রবিনসন বার্লিকে স্কুলে চলে গেছি, চাল আসেনি বাড়িতে, ভাতই হয়নি, হয়তো এরকম দিন গেছে, বা 5 দিন হয়তো ভাতই হলো না। এরকম ঘটনা ঘটেছে। আমার একটা বোন মারা গেছেন বিনা চিকিৎসায়, বা ডাক্তারবাবু ভিজিট দিতে পারেননি বলে বাবা উনি আসলেনই না, এরকম একটা ঘটনা ঘটেছে, যেগুলো আমাকে সমাজসেবার দিকে নিয়ে গেছে আর কি। তারপরে পড়ার ক্ষেত্রেও দেখতাম একটা বই আনতে বলে অনেক কষ্ট হয়েছে, বাবা হয়তো অনেক কষ্ট করে নিয়ে এসছেন সংসার চালিয়ে বাঁচিয়ে। আমার এক বোন বিনা চিকিৎসায় মারা গেল, আগেই বলেছি আপনাদের। তো সেই অবস্থা আমারও জ্বর হয়েছিল, ডাক্তারবাবু 4 জ্বর, সেই অবস্থা তো মায়ের গলার হাড় খুলে মাকে দিয়ে সেটা আনতে হয়েছিল, ডাক্তারবাবুকে আনতে হয়েছিল। তো এই সমস্ত ঘটনা থেকেও তখন আমি দেখতাম, আমার মনে হতো যে মা কেন আমাদের খেতে পাচ্ছি না, আবার অন্য লোককে কেন দিয়ে দিচ্ছেন। এখন বুঝি ব্যাপারটা কেন। তো সেই থেকে সেই কষ্টটা থেকে আমি ভাবতাম যে তখন আমারও মানসিকতা জানতে, বাবা মাকে বারবার দেখছি, তো স্কুল যাওয়ার পথে কোনো ভিখারি টিকারিকে দেখলাম, তখন দেখতেন যে খুব 1 পয়সা 2 পয়সা মানও বিরাট ব্যাপার। তো তখন পয়সা তো খুব একটা আমরা পেতাম না, শুধু সামান্য মুড়ি বা শুধু মুড়ি, এটাই হয়তো বড় ব্যাপার ছিল। যা পেতাম সামান্য খাবার থেকেও ভাগ দিতাম। কেউ যদি চাইতো ভিখারি বা পথের ধারে কথা, হয়তো প্রতিবন্ধী মানুষ হয়তো পারছেন না যেতে, এইরকম একটা মানসিকতা তৈরি হয়েছিল। সেটা আদর্শটা বাবা মার কাছ থেকেই পাও সম্পূর্ণটাই, বংশগত বলতে পারেন। দেখি আমার আদর্শ গড়ে ওঠা, যাদের আদর্শ আমি বেড়ে উঠেছি, সেই মানুষগুলো, আর বাবা অনিল কুমার সামন্ত, মা সুধা সামন্ত, যারা শিক্ষক শিক্ষিকা বর্তমানে রিটায়ার্ড আর কি। তো সেটা থেকে পাওয়া। তারপর চলেছি, স্কুল লাইফ কলেজ লাইফ কেটে গেছে। তারপর তো আমি আলটিমেটলি এমবিএ করেছি ফিনান্সে, জেভিআরস থেকে অনেক দূরে গিয়ে আইটি প্রফেশনাল ছিলাম, তারপরে এমবিএ করেছি। তো সেইখান থেকে যদি বলেন মানসিকতাটা এসছে এই জন্যে যে আমার ওদের দেখেই এসছে আর কি। তো সেই থেকে কাজ করে শুরু করেছি। কাজ শুরু করা আমি ভাবলাম আমার থেকে অনেক মানুষ কষ্টে আছেন, যাদের আমার কিছু পাশে দাঁড়ানো উচিত যতটা সম্ভব। তো প্রথম দিকে আমি সেই দলগতভাবেই কাজ করতাম, যে মানুষের পাশে দাঁড়ানো বলুন, ছেলেদের বইপত্র দেওয়া বলুন, বা অসহায় মানুষদের জামা কাপড় ফ্রিতে যারা খুঁজে পাচ্ছে না কম্বল, বা অনাথ আশ্রমের ছেলেরা যারা পারছে না, যাদের পড়াশোনার অভাব, এইরকম ভাবে বিভিন্ন ভাবে শুরু করতাম। সমাজসেবার কোনো স্পেসিফিক ছিল না যে এইভাবেই করতে হবে এই কাজটা, যখন যেটা প্রয়োজন হতো সেটা করতাম আর সেই মানসিকতা থেকে কাজ শুরু আর কি। তারপর তো আপনার আমফান, ইয়াস, ঝড় যারা এলো সবগুলোই, সেই সময় তো প্রচুর মানুষ আশ্রয়হীন গৃহহীন হয়ে পড়লো। সেই সময় করোনা পিরিয়ডে আমরা দেখেছি, কোভিড পিরিয়ডে প্রচুর মানুষের অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, মানুষকে রাস্তায় না বেরোতে সচেতন করার দরকার ছিল, সেইগুলো দলগতভাবে করেছি। পরবর্তীকালে আমি ব্যক্তিগতভাবেই এখন কাজ করি আর কি, এইভাবেই কাজে আসা আর কি। না, সম্মান তো সবার পক্ষেই খুব পেতেও ভালো লাগে, সবাই হয়তো নিতেও ভালোবাসেন, কিন্তু আমি মনে করি সব ক্ষেত্রেই, শুধু সমাজসেবার ক্ষেত্র বলে নয়, সমস্ত ক্ষেত্রেই সম্মান পাওয়াটা যেমন ভালো, সম্মান আপনাকে প্রেরণা দেবে, উৎসাহ দেবে, কিন্তু আপনার দায়িত্ববোধও সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বাড়িয়ে দেয়। আপনাকে যখন কোনো বড় জাতীয় স্তরে বা রাজ্য স্তরে সম্মানিত করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার দায়িত্বটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, মানুষের প্রতি আপনার সেবা করার দায়িত্ব, দায়বদ্ধতা আরো কিন্তু বাড়ছে। সুতরাং এটা একটা পুরস্কার সবসময় উৎসাহমূলক, আর দায়িত্বটাও বাড়ে। তবে আমি বলবো সবসময় যে পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে যেমন আমি যেমন পুরস্কারের জন্য কাজ না করে কাজ করে যেতে হবে, পুরস্কার হয়তো অটোমেটিক আপনার জন্যই দৌড়বে। তো সেই পুরস্কারের জন্য থেমে থাকলেও হবে না, কাজটা করে যাওয়াটাই মেন কথা। কাজটা সবসময় আপনাকে সেই জায়গায় পুরস্কার যত পাচ্ছেন তখনই মনে হবে যে আমি আরো ভালো কাজ কি করে করব, আরো বড় কাজ কি করে করবো। এটা আমার অন্তত মনে হয় যে পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে, যদিও এটা মনে হয় আপনারা যারা এখন সম্মান জানাচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন, ভালোবাসি।
আমি তো প্রথমে বাগনান এলাকাতেই কাজ করতাম। একটা মানুষ যখন উঠে আসে আস্তে আস্তে, পরিচিতিটা বাগনানই ছিল। তো আস্তে আস্তে আমার কাজের গতি বা ধারা বা চিন্তা ভাবনা যেভাবেই হোক মানুষের কাছে হয়তো পৌঁছেছে। আমি তো হৃদয় দিয়ে কাজ করার চেষ্টা করি নিশ্চয়ই। তো সেটা হয়তো কিছু মানুষ দেখেছেন। এবার সেই গন্ডিটা ছাড়িয়ে ক্রমশ আমাকে কলকাতার দিকেও ডাক আসতে থাকলো, যোগাযোগ আস্তে আস্তে কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাইরেও দিল্লি, মধ্যপ্রদেশ, যথারীতি আমার যে সম্মানগুলো এসেছে বাইরে বাইরে থেকে। এখন তো পরবর্তীকালে আমার আছে, যেটা বাংলাদেশ আমাকে যাওয়ার আমন্ত্রণ এসছে, নেপাল যাওয়ার আমন্ত্রণ এসছে, এবং এই বছরই ব্যাংকক যাওয়ার আমন্ত্রণ আছে। এবং ভবিষ্যতে হয়তো আরো বড় আমার কাজের পরিধিটা বাড়ছে। এরকম তো নয় যে সোশ্যাল ওয়ার্ক করছি মানে আপনি শুধু বাগনানের মধ্যেই করবেন বা কলকাতার মধ্যেই করবেন। কাজের পরিধি বাড়লে আপনাকে বিশ্বের দরবারে সেই মানসিকতাটা পৌঁছে দিতে হবে। মেন কথা হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষের সংকীর্ণ মানসিকতা থেকে আমরা এখনকার দিনে যে হয়ে এসেছি, মানুষকে প্রেরণা জোগানো যে আপনারা অন্তত একটু মানবিক হন, মানুষের জন্য মানুষ হয়ে কিছু ভাবুন। এটা হচ্ছে বার্তাটা ছড়িয়ে দেওয়াটাই হয়ে গেছে। কারণ বেহালায় যখন গেছি আমি প্রতিবন্ধী মেয়েদের ওটা বিশেষ করেই, তো আমার খুব মানে বললে এখনো চোখে জল আসে। আমি দেখেছি যে মানে বাচ্চাগুলো তো জাস্ট উঠতে পারে না, চলাফেরা করতে পারে না, মানে তাদের উঠে বসার মতো ক্ষমতা নেই, কিন্তু তারা কোনো মানুষ যখন তাদের মনোবল জোগানোর জন্য সামনে দাঁড়ায় তারা কতটা আনন্দিত হয় সেটা আমি দেখেছি। কিন্তু আপনার চোখে জল এলেও তাদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে পেরেছি। কারণ এরা সারা জীবন, আমরা ভাবি আমার খুব কষ্ট, কিন্তু যে মানুষটা উঠে সারা জীবন দাঁড়াতেই পারলো না, একটা ধরুন কিশোরী মেয়ে বা যে তার জীবনটা হল কতটা কষ্টের, যেটা মানে হৃদয় ছুঁয়ে যাওয়া কষ্টের একটা দেখেছি আমি প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন দেখেছি যে আমফান নিহতের সময় বহু মানুষ যারা গৃহহীন হয়েছেন তাদের কথাও দেখেছি। রাস্তার ধারে যারা ফুটপাতে শীতকালে শুয়ে থাকে অসম্ভব কষ্টে, একটা কম্বল যাদের কাছে বিশাল সম্বল, সেটা তো আমি শুধু না সোশ্যাল ওয়ার্ক অনেকেই করেন, এবং প্রত্যেককেই সম্মান শ্রদ্ধা রেখেই বলছি। তো প্রত্যেকের জন্যই বলি এটা একটা খুব বড় ব্যাপার। দ্বিতীয় কথা, আমার মনে হয় যারা মানে আমি যারা পড়াশোনা করতে পারছে না, কৃতি ছাত্র, যখন একটা অন্ধ ছাত্রী পড়াশোনার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবার জোগাড়, তার যখন আমি পাশে দাঁড়াতে পারছি সেটাও আমাকে খুব হৃদয় ছুঁয়ে গেছে। কারণ একটা দিন আমি কাটিয়ে এসেছি ওই সময়, সেটা আমার মনকে খুব নাড়া দেয়। বা কেউ বিনা চিকিৎসা হয়তো চিকিৎসার অভাবে প্রবলেম হচ্ছে, সেখানে হয়তো সমস্যা, এখন সরকারবাবু অনেক সুবিধে করে দিয়েছেন আমাদের। তো সেই দিক দিয়েও আমার একটা খুব মনকে নাড়া দেয় জীবনে, যে এই কাজগুলো এরা কিভাবে এদের সমাজের সঙ্গে মূল স্রোতে আমি ফিরিয়ে দেব, এই চেষ্টাটা ঈশ্বর যদি আমাকে শক্তি দেন, আমি সেটা চেষ্টা করি সবসময়। আমি সবসময় বলি যে মানুষকে দায়বদ্ধ হতে বারণ করি। আমি বলি আপনার চেতনা জাগুক, আপনি দায়বদ্ধ হবেন না। আপনি ভাবুন যে আমি কিছু করছি, আমি আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছুই হতে পারি। আমি সিঙ্গাপুরে, আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আমি 5.5 লক্ষ টাকা চাকরি ছেড়েছি গত মার্চ, 7 রাউন্ড ইন্টারভিউ দেওয়ার পরে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল লিমিটেড। কারণ হচ্ছে ওরা বললো যে এখানেই আপনাকে থাকতে হবে, এখানেই থাকতে হবে 2 বছর, এরকম করতে হবে। কারণ আমি ছাড়লাম এই জন্যই, প্রথম কথা আমার বাবা মা তো বয়স্ক আছে, ছেড়ে দিন, সেটা একটা ফ্যাক্টর বটেই। কিন্তু আমি যে কাজটা করি, বাবা বলে পয়সাটা বড় কথা, বাবা বলেন, কিন্তু পয়সাটা শেষ কথা নয়। তাহলে আমি যদি আমার সুখটা চিন্তা ভাবনা করি, ধরুন আমি বাড়ি চললাম, আমি গাড়ি করলাম, আমি আর মানুষের কথাটা ভাবতে পারবো। কারণ আমি যেটুকু ইনকাম করি, আমি যে কিছু মাত্র মানুষের কথা বলে বলে আজকে আমি সারা জীবন কেউ চিরস্থায়ী নয় পৃথিবীতে, কিন্তু মানুষ আমার কাজটা মনে রাখবে, তাই না? আমি কাজটা করেছিলাম ভালো, একটা মানুষ হলেও চোখের জল ফেলবে বা মানুষ কাজটা মনে রাখবে। তো সেই দিক দিয়ে কাজের দায়িত্ব যদি বলেন যে ভারে বাড়ছে বা করছে, তো আমি মানুষকে বলি আপনারা একটু মানবিক হন, দায়বদ্ধ। সিএসআর ফান্ডে যে কাজগুলো, আমার পরবর্তীকালে ইচ্ছা যদি ক্যান্সার পেশেন্টদের নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে বড় ফান্ডের দরকার, অর্থনীতি বড় ফান্ডের দরকার। অর্থনীতি না থাকলে তো আপনি কিছু করতে পারবেন না। তাহলে আপনাকে ধরুন আমি অ্যাপ্রোচ নেবো হয়তো পরবর্তীকালে, রিলায়েন্স বা বড় যারা কোম্পানি, টাটা যারা আছে, তাদের কাছে হয়তো আমার প্রোফাইলটা পাঠালাম যে আমি কাজ করতে চাই মানুষের জন্য, মানবিকভাবে এরকম ভাবে বড় কাজ দিতে চাইছি। তো আপনারা যদি স্পন্সর করেন আর কি, মানে আপনাদেরই ব্যাকগ্রাউন্ড রইল, আমি চাইছি আমার ব্যানারে, আপনাদের ব্যানারে আমি কাজ করবো আর কি। তারা যদি এগ্রি হন পরবর্তীকালে, তাহলে হয়তো আমি বড় কাজটা, কিছু ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে যারা ক্যান্সার নিয়ে আলোচনা করছেন, তাদের নিয়ে তাহলে বড় কাজে কিছু নামতে পারবো মানুষের জন্য। এখন তো টিভির প্রবলেমটা অতটা নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2025-এর মধ্যে হয়তো টিভিটা সম্পূর্ণ নির্মূল হবার পথে, বা পোলিও যেগুলো দেখছেন মহামারী, যেগুলো নির্মূলের পথে। সুতরাং ওইটা যদি এখনো চলছে, কিন্তু ওটা যদি পাশে দাঁড়ানো যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তো এখন খুব সমস্যাটা পরিবেশ নিয়ে খুব সমস্যা দাঁড়িয়েছে। পরিবেশ নিয়ে দেখুন গাছপালা খুব কমেছে, গরমের খুব প্রভাব বাড়ছে, একটা পরিবেশ নিয়ে বিশাল প্লাস্টিকের ইউজ বলুন বা গাছপালা কমের জন্য একটা বিশাল সমস্যা, সেটাও একটা বড় ফ্যাক্টর। কিন্তু গাছ লাগানো খুব দরকার, ওটা একটা ভালো প্রজেক্ট, ভবিষ্যতের জন্য সেটাও কিন্তু মাথা রেখে এগোতে হবে। এগুলো আমাদের ইচ্ছা আছে একটা আমার ভবিষ্যতে করার মতো একটা টার্গেট, বা যদি দিন পাই বা সেরকম ফাইন্যান্স পাই, বা ইচ্ছা একটা আছে, ভালো ইচ্ছা কাজ করার। খালি কি করতে খুব একটা সময় পুরোটা পাই না, ইচ্ছা থাকলে উপায় হয় না, বলবো না যে সময় পাই, খুব খুবই ব্যস্ত থাকতে হয়, কারণ অফিসের কাজ সামলে বাকিটা কাজ করতে হয়। এবার বাড়িতে বয়স্ক বাবা মাও আছেন, তাদেরও চিকিৎসার প্রবলেম হয়, বা সময় পাওয়া খুব মাঝখানে অনুষ্ঠান আমি করতে হয়, সময়টা খুবই কম।
লেখালেখি করতে হলে ভাবনা চিন্তার দরকার। এবার ম্যাক্সিমাম হয়তো খুব বললো যে একটা প্রতিবেদন দরকার বা আমার বই একটা উদ্বোধন হবে নতুন বই মেলায় বা শুভেচ্ছা বার্তা দরকার, ওইটুকু হয়তো লিখে দিয়ে ছেড়ে দিয়ে হয়তো, মানে বেশি লেখা লিখে আর চিন্তা ভাবনা করে যে লিখবো, এখন কাজটার প্রতি আমি গুরুত্ব দিচ্ছি। যখন হয়তো কাজটা করতে পারবো না, যখন বয়স হয়ে যাবে, তখন লেখার দিকটা মন দেবো বলে এরকম একটা ইচ্ছা আছে যে যদি কিছু নিয়ে লেখা যায় আর কি, এরকম ভাবে। বাচ্চাদের জন্য কাজ চলছে, বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য করেছে আগে কাজ। আমি বর্তমানে স্ট্রেট নিয়েছিলাম যে প্রতিবন্ধী, মানে আমি দৃষ্টিহীন বাচ্চাদের নিয়ে কাজ করবো বা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করবো। সেরকম প্রতিবন্ধী বাচ্চাদের আমি একটা অনুষ্ঠানে স্কলারশিপও দিয়েছি আর কি, মানে স্কলারশিপ যারা কৃতি ছাত্র থেকে প্রতিবন্ধী, তো কিছু ছাত্রছাত্রীদের বইও দেওয়া হয় বছরে। বা আপনার ধরুন সুক্তারা বলে হোম আছে বেহালায়, সেখানে গিয়ে প্রতিবন্ধী বাচ্চাদের পাশে তাদের যখন যা প্রয়োজন সেই সময়টা দাঁড়িয়েছি, এবং পাশে শুধু একদিন দাঁড়ানো নয়, পরবর্তীকালে প্রয়োজন হলে আবার পাশে দাঁড়ানোর যে আশ্বাস বা বার্তা সেটাও দিয়েছি। আর পরবর্তীকালে ইচ্ছা আছে যে ক্যান্সার পেশেন্টদের যেটা মনোবল ভেঙে যায় বা তারা ম্যাক্সিমাম দেখবেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাদের নিয়ে একটা বড় কাজ করার ইচ্ছা আছে, একটা ব্যাপার আছে। সাহিত্যের প্রতি প্রথম থেকেই ছিল, কারণ বাঙালি ছেলে বাংলা সাহিত্য বাংলা ভাষা এগুলো বিশ্বের দরবারে পৌঁছবে, এটা সবাই চায়, তাই না? আমি তো চাই মন থেকে, কারণ বাংলার ঐতিহ্যটাই একজন বাঙালি হিসেবে গর্ব করে বলতে পারবো, যেটা রবীন্দ্রনাথ আজ থেকে 113 বছর আগে করে গিয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ বাঙালি বলে কিছু আছে এবং বাঙালির মধ্যে কিছু আছে, সত্যি বিশ্বের দরবারে সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। তো সাহিত্যকে বাদ দিয়ে সমাজসেবা নয়, আর সমাজসেবা বাদ দিয়েও সাহিত্য নয়। যদি বলেন সামনাসামনি আমার বাড়ির পাশেই শরৎচন্দ্রের বাড়ি পানিতে আছে, তা উনি ধরুন যে ধরনের সাহিত্য রচনা করে গিয়েছিলেন, রামের সুমতি বা মাহেশ, সেগুলো অন্তত পড়তে গিয়ে লোকের চোখ দিয়ে জল পড়েছিল, তো পড়তে গেলে এখনো জল পড়ে চোখে, আবেগী জিনিস, ইমোশন আবেগের জিনিস, সেগুলো পড়তে গিয়ে। এমন বঙ্কিমচন্দ্র উচ্চবিত্তদের নীল লিখেছিলেন, মানে প্রত্যেকটা সাহিত্যিক দেখবেন এমন সাহিত্য বা কবিরা এমন কবিতা রচনা করে গেছেন, মানে কবিতা এমন হোক যেন যে কবিদের যে যিনি জীবনে কবিতা পড়েননি তিনিও পড়তে ভালোবাসেন। তো সেই সাহিত্যের সঙ্গে কিন্তু সমাজসেবার একটা সম্পর্ক থেকেই যাচ্ছে, কারণ উনি যদি খুব কাছ থেকে মানুষগুলোকে না দেখতেন তাহলে ওই রকম সাহিত্য কথা রচনা করতে পারতেন না শরৎচন্দ্র, যেভাবে মানুষদেরকে দেখেছেন রামের সুমতি বা মাহেশের মতো করতে পারতেন না। হ্যাঁ, তো সেই রকম ভাবে প্রত্যেকটাই খুব কাছ থেকে দেখা মানুষ। কোনো সাহিত্য আবার সমাজসেবী যারা আমরা আছি অ্যাকচুয়ালি, তারাও তো সাহিত্যকে দেখে কিছুটা এগোই, সাহিত্য ওনাদের আদর্শ নিয়ে আমরা এগোই। ভালো সাহিত্যিক হতে গেলে দেখবেন খুব ভালো যদি আপনি সমাজের জন্য কাজ করেন, আমার মনে হয় কলম দিয়ে সত্যিকারে ভালো লেখাটাই বেরিয়ে আসে। যদি যুব সমাজ যদি একটু মানবিক হয়, মানে আমাদের মতো মানুষ কিছু মাত্র মানবিক, আমার ধারণা যুব সমাজের মধ্যে যা প্রতিভা আছে হবেনি তারা একদিন, মানে পুরো সেই দিনটাই আবার ফিরে আসবে যেদিন আমরা দেখবো যুব সমাজই তো পৃথিবীর মানে মানুষের সমাজের ভবিষ্যতের হালটা ধরবেন। তারা যদি সেইভাবে মানে হালটা ধরতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো যে সমাজটা একদিন পরিবর্তন হবেই, মানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কারণ হচ্ছে আমি দেখেছি, আমি জেভিয়ার কলেজের ছাত্র, প্রিন্সিপাল আমাকে বলেছিলেন, আমাদের শিক্ষা দিয়েছিলেন, উই ডোন্ট ক্রিয়েট এডুকেটেড পারসন, উই ক্রিয়েট হিউম্যান বিংস। মানে আমরা যে শিক্ষা ধরুন মানুষের কাজে আসে না, যে শিক্ষা ধরুন সমাজের কাজে আসে না, সে শিক্ষা কি প্রকৃত শিক্ষা কিনা আমি মনে করি না। এবং এই প্রিন্সিপালের কথা ধরেই বলছি, ফাদারের কথা ধরে, তাহলে যেহেতু ওনারা মানুষ তৈরি করেন, ওনারা শুধু শিক্ষিত নয়, তাহলে আমি যুব সমাজকে বলবো যে প্রত্যেকে অন্তত মানুষের মতো মানুষ তৈরি হোক, ভালো মানুষ হোক। কে ডাক্তার হলো, কে ইঞ্জিনিয়ার হলো, কে প্রফেসর হলো, সেটার থেকে বড় কথা সমাজে যেন তার প্রতি তার কিছু অবদান থাকে, সেটা আমাদের বাঙালি জাতিকে, বাঙালিকে, সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষকে একদিন মানে বিশ্বের দরবারে উচ্চ মানে জায়গায় পৌঁছবে, আবার শ্রেষ্ঠত্বের দরবারে পৌঁছবে, এবং সেটা আমাদের যুব সমাজই পারবে বলে আমার ধারণা। সেই বার্তাটাই আমি তাদের প্রতি রাখতে চাই, খুব মানবিক। আমার নাম অনির্বাণ সামন্ত, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী, যে মানুষের পাশে দাঁড়ানো, রিপোর্ট আমার কলম, ছেলেদের বইপত্র দেওয়া বলো।